Dear students, welcome to your online English class. I think you are well by the grace of the Almighty Allah. I'm fine also. I am Muhammad Farhatul Bari, Assistant Professor of English, Jinjira PM Pilot School and College. Today's lesson is The Schoolboy, written by William Blake. Now, let us see the learning outcomes. After we have studied the lesson, we will be able to know about the poet. We will be able to infer meanings of the context. We will be able to understand the meaning of some words. We will be able to understand the lines of the poem. We will be able to know about the theme of the poem. ওকে, অর্থাৎ এই কবিতাটি পড়ার পর আমরা কিছু শব্দের অর্থ সম্পর্কে জানতে পারবো, এই কবির সম্পর্কে জানতে পারবো, আর এটার অন্তর্নিহিত অর্থ সম্পর্কে জানতে পারবো, এবং পাশাপাশি এই দ্য স্কুল বয় অর্থাৎ এই যে কবিতাটি, এই কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে কিঞ্চিৎ ধারণা পাব। First of all, I want to deliver a lecture on the poet and his poem, The Schoolboy. William Blake is an important figure of the Romantic poet. He was unrecognized during his lifetime, but now considered as a seminal figure of the poetry. He was born in 1757 and he died 1827. He was a poet, painter, English engraver, and a visionary. One of his famous works is a book called Songs of Innocence and of Experience. His poetry is divine and sacred. His poems are not only visionary but also blood over the spiritual freedom of mankind. He was greatly affected by the miseries of children. অর্থাৎ এতক্ষণ আমি যেগুলো ইংলিশে বললাম সেগুলোর একটু বাংলা করলে তোমরা বিষয়টা ভালোভাবে অনুধাবন করতে পারবে। যে উইলিয়াম ব্লেক তিনি জন্মগ্রহণ করেছিলেন 1757 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1827 সালে। কিন্তু একটা বিষয় লক্ষণীয় এখানে যেটা বলা হয়েছে যে উইলিয়াম ব্লেক ছিলেন একজন দার্শনিক, দূরদৃষ্টি সম্পন্ন একজন কবি, এবং তিনি রোমান্টিক পয়েট, অর্থাৎ যারা নানা রকমভাবে কল্পনাশ্রিত হয়ে কবিতা লিখতেন। এই কল্পনাশ্রিত বা বাস্তব বিষয়কে কেন্দ্র করে, মানব জাতির মুক্তি বিষয়কে কেন্দ্র করে যারা কবিতা লিখতেন, তার মধ্যে একজন গুরুত্বপূর্ণ কবি হচ্ছেন উইলিয়াম ব্লেক। এবং ওনার কবিতাগুলো আমরা লক্ষ্য করেছি যে বেশিরভাগ ক্ষেত্রে পবিত্র বিষয়কে কেন্দ্র করে তিনি কবিতাগুলো লিখেছিলেন, এবং ওনার কবিতার বিষয়বস্তুগুলো যেমন শিশুকে নিয়েও কিন্তু উনি বেশিরভাগ ফোকাস করেছিলেন। এবং সংস অফ ইনোসেন্সে অ্যান্ড অফ এক্সপিরিয়েন্সে শিশুদেরকে, বিশেষ করে সংস অফ ইনোসেন্সে শিশুদেরকে কেন্দ্র করে উনি অনেক চমৎকার কবিতা লিখেছিলেন। ওকে, ডিয়ার স্টুডেন্টস, let us focus on the theme of the poem.
The Schoolboy by William Blake is a short poem that is separated into 6 stanzas of 5 lines. In this poem, William Blake suggests that the educational system destroys the joyful childhood of growing children. The poet did not endure the cruelty in the classroom as a child. The poem starts in a very positive manner. It is also depends on the images of the schoolboy, the bird, the plants, and how they are being treated to enhance the intended impact of the poem. Actually, the poet wishes school would be in a natural environment free from restrictions. অর্থাৎ এতক্ষণ আমরা যেই বিষয়টা অর্থাৎ কবিতার থিমটা নিয়ে একটু আলোচনা করলাম, সেই আলোচনার বিষয়বস্তুটা যদি একটুখানি বাংলায় বলি তাহলে তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে উইলিয়াম ব্লেকের দি স্কুল বয় এই কবিতাটি ছয়টি স্ট্যাঞ্জায় বিভক্ত, অর্থাৎ স্তবকে বিভক্ত, এবং প্রত্যেকটা স্ট্যাঞ্জায় লক্ষ্য করো 1 2 3 4 5 5টি করে লাইন রয়েছে। এই 5টি করে লাইন রয়েছে, এই সম্পর্কে আমি একটু আগে ইংলিশে বলেছিলাম। এবং এই কবিতাটির মূল বিষয়বস্তু হচ্ছে যে স্কুল বয়কে, অর্থাৎ যারা স্কুলগামী বালকেরা বা শিশুরা ছেলেমেয়েরা, তারা যাতে একটি প্রাকৃতিক পরিবেশ পায়, একটি সুন্দর পরিবেশ পায়, কনজেনিয়াল অ্যাটমসফিয়ার পায়, একটি লার্নিং অ্যাটমসফিয়ার পায়, যাতে তারা চমৎকারভাবে স্কুলে বসে তারা যেন একটা চমৎকার একটি আনন্দপূর্ণ পরিবেশে একটি শিক্ষা লাভ করতে পারে। একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন, দি এইম অফ এডুকেশন ইজ টু টিচ অ্যান্ড ডিলাইট। অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আনন্দ দেওয়া, আবার পাশাপাশি শিক্ষাও দেওয়া, আনন্দ দেওয়া এবং আনন্দের মাধ্যমে শিক্ষা দেওয়া। Now I am going to indicate some words from the poem The Schoolboy. I think you have to pay heed to my words. You have to look at the whiteboard. মন শব্দটি নাউন হিসেবে রয়েছে, এটার অর্থ হচ্ছে প্রভাত অথবা সকাল। ডিস্ট্যান্ট, এটা একটা অ্যাডজেক্টিভ শব্দ। দূরবর্তী, অর্থ হচ্ছে দূরবর্তী। ওয়াইন্ড, এটা একটি ভার্ব শব্দ, এটার অর্থ হচ্ছে বাড়ানো। ড্রাইভ, তাড়িয়ে দেওয়া, এটা একটা ভার্ব শব্দ। আউট ওন, একটি অ্যাডজেক্টিভ শব্দ, এটার অর্থ হচ্ছে অচল। শাই শব্দটি একটি ভার্ব শব্দ, এটার অর্থ হচ্ছে দীর্ঘশ্বাস ফেলা। ডিসমেইড, দেখো উচ্চারণটি, ডিসমেইড, এটা একটা নাউন শব্দ যার অর্থ হচ্ছে হতাশা। অ্যাংশাস শব্দটি একটি, উচ্চারণটা লক্ষ্য করো, অ্যাংশাস শব্দটি একটি অ্যাডজেক্টিভ শব্দ, এটার অর্থ হচ্ছে উদ্বিগ্ন। রিয়ারি, এই শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ শব্দ যার অর্থ হচ্ছে বিষণ্ণ বা নিরানন্দ। ড্রপ শব্দটি একটি ভার্ব শব্দ এবং তার অর্থ হচ্ছে গুটিয়ে রাখা। বাট শব্দটি একটি নাউন শব্দ এবং এর শব্দের অর্থ হচ্ছে কুড়ি। নিপ একটি ভার্ব শব্দ যার অর্থ হচ্ছে বিনষ্ট করা, নষ্ট করা। স্ট্রিপ
শব্দটি একটি ভার্ব শব্দ, এটার অর্থ হচ্ছে উপড়ে ফেলা। ম্যালোয়িং একটি অ্যাডজেক্টিভ শব্দ, যার অর্থ হচ্ছে সুমিষ্ট। ওকে ডিয়ার স্টুডেন্টস, নাও লেট আস see the poem. I am going to read the poem line by lines, and their Bengali meaning. The schoolboy, উচ্চারণটা লক্ষ্য করো, the school boy নয়, the school boy, written by উইলিয়াম ব্লেক। ওনার অর্থাৎ এই উইলিয়াম ব্লেক 1757 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন 1827 সালে। চমৎকারভাবে দেওয়া আছে, তোমরা এটা তোমাদের নোটবুকে টুকে নিতে পারো। I love to rise in a summer morn. আমি ভালোবাসি ঘুম থেকে জেগে উঠতে, ইন আ সামার মর্ন, অর্থাৎ গ্রীষ্মের সকালে ঘুম থেকে জেগে উঠতে আমি ভালোবাসি। When the birds sing on every tree, যখন প্রতিটা পাখিগুলো প্রত্যেকটা গাছের ডালে ডালে বা গাছে গাছে যখন তারা গান গায়। The distant houndsman winds his horn, দূরের শিকারীরা যখন শীষ ধ্বনি বাজায়। And the skylark sings with me, এবং ভরত পাখি আমার সঙ্গে যখন গান গায়। ও হোয়াট সুইট কোম্পানি, আহা কতই না মধুর সঙ্গ। লক্ষ্য করো এখানে স্কাইলার্ক শব্দটি দেওয়া আছে, এটার অর্থ হচ্ছে ভরত পাখি। But to go to school in a summer morn, কিন্তু গ্রীষ্মের সকালে বিদ্যালয়ে যাওয়া, ও ওহ, এখানে মানে একটি দুঃখের শব্দ এক্সপ্রেশন ব্যবহৃত হয়েছে। ও ইট ড্রাইভস অল জয় অ্যাওয়ে, আহা এটা আমার সকল আনন্দকে তাড়িয়ে দেয়। আন্ডার আ ক্রুয়েল আই আউট অন, এবং নিষ্ঠুর চোখগুলো কিন্তু নির্দয়ভাবে তাকিয়ে থাকে। স্কুলের স্যারেরা যখন চোখ খুব রাঙিয়ে তাকিয়ে থাকে তখন সেটা আসলে নিষ্ঠুরের মতোই তাদের কাছে মনে হয়। The little ones spend the day, ওই ছোট ছেলেটি spend the day, দিনটিকে অতিবাহিত করে, in sighing and dismay, অর্থাৎ দীর্ঘশ্বাস। হ্যাঁ, আমরা dismay শব্দটি এখানে লিখেছি কিনা দেখো একটুখানি। dismay হতাশা, অর্থাৎ ওই ছোট ছেলেটি সে স্কুলে অবস্থান করে তার দিনকে অতিবাহিত করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে এবং হতাশার মধ্যে দিয়ে। এরপরের স্ট্যান্ডায় দেখো, আহ দেন অ্যাট টাইমস আই ড্রপিং সিট, আহা তখন আমি মাথা নিচু করে আমার আসনে বসে থাকি। অ্যান্ড এখানে ড্রপ শব্দটির অর্থ গুটিয়ে রাখা, এখানে গুটিয়ে রাখা। অ্যান্ড স্পেন্ড মেনি অ্যান অ্যাংশাস আওয়ার, এবং আমি অনেক উদ্বিগ্নতার ঘন্টা অতিবাহিত করি। স্কুলের মধ্যে থেকে সে অনেক উদ্বিগ্নতার ঘন্টা অতিবাহিত করে এটা বলছে সে। নো ইন মাই বুক ক্যান আই টেক এ ডিলাইট, এমনকি আমি আমার পাঠ্য বইয়ের ভিতরে কোনো আনন্দ খুঁজে পাই না। নো সিট ইন দ্য লার্নিং বাওয়া অন থ্রু উইথ দ্য ড্রেয়ারি শাওয়ার, এবং আমি অর্থাৎ মাথা নিচু করে বসে থাকি এবং এই শিক্ষার মধ্যে থেকে আমি কিন্তু একেবারে হতাশায় ডুবে যাই এবং মনে হচ্ছে যে আমার চোখ দিয়ে যেন বৃষ্টির ধারা বয়ে যাচ্ছে। এরপরের স্ট্যান্ডায় দেখো কি বলছে, হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয়, কীভাবে পাখিটি যার জন্মই হয় আনন্দের জন্যে সে কিভাবে আনন্দ করবে। সিট ইন আ কেজ অ্যান্ড সিং,
এবং সেই পাখিটিকে যদি খাঁচায় বন্দি করে রাখা হয় তাহলে সে কিভাবে গাইতে পারবে, কিভাবে গান গাবে, প্রশ্ন করা হয়েছে। হাউ ক্যান আ চাইল্ড, ঠিক তদ্রূপ কী করে একটি শিশু বা ছোট ছেলে, হোয়েন ফিয়ার্স অ্যানয়, যখন ভয়ভীতি এবং উদ্বিগ্নতা তার মধ্যে বিরাজ করে, বাট ড্রুপ হিজ টেন্ডার উইং, কিন্তু সে কিন্তু তার কচি কোমর যে ডানাগুলো কিন্তু গুটিয়ে ফেলে, অ্যান্ড ফরগেট হিজ ইউথফুল স্প্রিং, এবং ভুলে যায় তার তারুণ্যদীপ্ত যৌবনের যে বসন্তকাল সেটাকে ভুলে যায়। এর পরের স্ট্যান্জায় কি বলছে দেখো, ওই ছেলেটি তার বাবা মাকে আহ্বান করেছে, ও ও ফাদার অ্যান্ড মাদার, ইফ বার্ডস আর মিট, ওহে পিতা এবং মাতা, যদি যদি এই যে বার্ড শব্দটা আমরা লিখেছিলাম কুড়ি, যদি কুড়িকে অঙ্কুরেই বিনষ্ট করে ফেলা হয়, মুকুলকে যদি অঙ্কুরেই বিনষ্ট করে ফেলা হয়, অ্যান্ড ব্লুজুমস ব্লাউন অ্যাওয়ে, এবং তাদেরকে যদি প্রস্ফুটিত হতে দেওয়া না হয়, অ্যান্ড ইফ দ্য টেন্ডার প্লান্টস আর স্ট্রিপড, এবং যদি কচি কোমল চারা গাছগুলোকে যখন উপড়ে ফেলা হয়, অফ দেয়ার জয় ইন দ্য স্প্রিং ডে, তাহলে কিভাবে তারা বসন্তকালে আনন্দ নিয়ে আসবে, বসন্তের দিনগুলোতে আনন্দ নিয়ে আসবে, বাই সরোজ অ্যান্ড কেয়ার্স ডিসমেইং, এবং বরং বসন্তকালে তারা কেবল দুঃখ এবং উদ্বিগ্নতার একটি বিষয়কে কিন্তু নিয়ে আসবে, হতাশার একটি দিনকেই কিন্তু নিয়ে আসবে। সবার শেষের যে স্ট্যান্জাটি রয়েছে, অর্থাৎ ষষ্ঠ স্ট্যান্জা, এই দেখো 1, 2, 3, 4, 5, এই 6, সবার শেষের স্ট্যান্জাতে তিনি কি বলছেন, কবি কি বলেছেন, হাউ শ্যাল দ্য সামার অ্যারাইজ ইন জয়, কিভাবে গ্রীষ্মকাল আনন্দের বার্তা বয়ে নিয়ে আসবে, অ দ্য সামার ফ্রুটস অ্যাপিয়ার, অথবা কিভাবে গ্রীষ্মকালের যে ফলগুলো কিভাবে আবির্ভূত হবে, কিভাবে আমরা পাবো, অ হাউ শ্যাল উই গ্যাদার হোয়াট গ্রিভস ডেস্ট্রয়, এবং আমরা কিভাবে সবগুলোকে একত্রিত করব, জমায়েত করব, একত্রে সংগ্রহে রাখব, যখন সকল গ্রিফস মানে দুঃখগুলো যখন সব কিছুকে ধ্বংস করে দিবে, আর ব্লেস দ্য মেলোয়িং ইয়ার, এবং সুখময় বছর কিভাবে আশীর্বাদের বার্তা বয়ে নিয়ে আসবে, when the blasts of winter appear, যখন নাকি বিশেষ করে শীতকালটি তার রৌদ্র মূর্তি নিয়ে যখন আবির্ভূত হবে, তখন আমরা কিভাবে এই সুখময় বছর নিয়ে আসতে পারব। চমৎকার উপমা উৎপ্রেক্ষা ব্যবহার করেছেন কবি। নাও তোমরা আশা করি বুঝতে পেরেছ। নাও I am going to give you a homework, HW. You have to write down the question on your pages. Okay, dear students, I think all of you are are very good, and you have to write down the theme of the poem. That is, this is for the day
Thank you very much. See you again.